সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন, এ পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার। যুদ্ধবিরতির পরও 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, গাজায় 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রাসায়নিকের বিষক্রিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউন ও সর্দার গার্মেন্টস নামে পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে। বেলা 11:40 সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, পরে আরও 3টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। আজকে 3 দিন ধরে চাকরি করতেছে, নতুন অবস্থা 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, মানে তো পাইতাছি না। আমার ছোট বোন জামাই সারাদিনে হুনতাছেন বিতাছেন বিদায়া। মেডিকেলে আমরা খুঁজি, কয়েকটা মেডিকেলে কোনো খোঁজ পাইতেছি না। এনে হারা গাড়ি ভরে লাশ নিতে আসে, আমরা বলছি আমাকে দেখান, দেখাইয়া মেরা নেন। হ্যাঁ, তাও আর দায়িত্ব না, ঢাকা মেডিকেল যান, ঢাকা মেডিকেল যান। আমাদের সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি। আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে। আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী জহিরুল মোহসান, তার কাছে জানবো বিস্তারিত। মোহসান, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জ্যোতি, এখানকার পরিবেশ আমরা যদি এখন বলি যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমাদের পেছনে, আমি ঠিক কেমিক্যাল কারখানাটা এই আমার পেছনে যে গলি, এটার মাথায় আসলে কেমিক্যাল যে গুদামটা রয়েছে সেটি, এবং এর পাশে বেশ কিছু গার্মেন্টস রয়েছে। সেই গার্মেন্টসগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখছি যে এখনও ধোঁয়া উঠছে। এছাড়া প্রায় আগুন লাগার পর থেকে এখানে গার্মেন্টসে যে কর্মীরা আসলে চাকরি করতেন, তাদের স্বজনরা এখানে ভিড় করছেন এবং অনেকে তাদের আহাজারিতে পুরো পাশ কিন্তু ভারী হয়ে উঠেছে এবং তারা বলছেন যে তাদের অনেকের স্বজন রয়েছে, তাদের সাথে সকালে কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো মরদেহ কিন্তু আসলে তারা অনেকে হাসপাতালে গিয়েও আসলে মরদেহ খুঁজে পায়নি। এখানে এসেও তাদের কোনো সন্ধান পাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের স্বজনদের সন্ধান তারা দ্রুত চান, যদি যে অবস্থাতেই আছে তাদের সন্ধান আসলে প্রত্যাশা করছেন। আমরা এখন ঠিক রয়েছে আসলে যেই কেমিক্যাল গুদামে আসলে আগুন লেগেছে সেটার সেই গলির মাথায় রয়েছে। এখান থেকে আসলে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ বলা হচ্ছে যে এখানে যে রাসায়নিক যেই গুদাম রয়েছে তার বিক্রিয়াতে মানবদেহে ক্ষতি হতে পারে এবং এখান থেকে মৃত্যু ঘটতে পারে। তাই সতর্কতা অবলম্বন করে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সতর্কতা অবলম্বন করেই তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সেনাবাহিনী, আনসার, বিডিপি, আমরা দেখছি বিজিবি, র্যাব, পুলিশ সবাই মিলে কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে, আমরা সেগুলো আসলে দেখতে পেয়েছি। এই গলির ঠিক মাথায় আসলে অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পরপরই যাচ্ছে এবং আসলে কিছু অ্যাম্বুলেন্স আবার বের হয়ে হাসপাতালের উদ্দেশ্যে আমরা যেতে দেখেছি, কিন্তু এখানে কি আসলে আহত বা মরদেহ রয়েছে কিনা সেটা আসলে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে পানির গাড়িগুলো রয়েছে সেগুলো সেই গলির মধ্যেই অবস্থান করছে এবং ফায়ার সার্ভিস থেকে অন্য ভবন থেকেও আসলে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে এবং পুরো এলাকাতে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সবাই আসলে যারা উদ্ধার কাজে নিয়োজিত তারা সতর্ক অবস্থানে রয়েছে, কারণ যে কোনো সময় রাসায়নিক যে রয়েছে সেই গুদামে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। জ্যোতি। মোহসান, সতর্ক হয়েই সংবাদ সংগ্রহ করবেন, প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।
19 অক্টোবরের মধ্যে এনসিপি বিকল্প প্রতীক বেছে না নিলে ইসি নিজের উদ্যোগে প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে শাপলার 7টি নমুনা চিত্র যোগ করে চিঠি দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে শাপলা প্রতীক এনসিপির জন্য সংরক্ষণের আবেদন জানানো হয়। চিঠিতে শাপলার 7টি নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনা প্রতীক হিসেবে গ্রহণ করতে বা আলোচনা করতেও এনসিপি প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়। শাপলা নিয়ে এনসিপির এমন নাছোড় অবস্থানের মধ্যেই নির্বাচন কমিশন আবারও স্পষ্ট জানিয়ে দিল, গেজেটভুক্ত প্রতীকের বাইরে কোনো দলকে প্রতীক দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন মনে করে শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার দরকার নেই। 19 অক্টোবরের মধ্যে ইসির তফসিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতি তুলে ধরে ইসি সচিব বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট দেওয়ার অ্যাপ উদ্বোধন করা হবে। আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখন পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জরুরি যে সরঞ্জাম লাগবে তা ইসির কাছে পৌঁছেছে। তবে গণভোট কিংবা পিআর নিয়ে এখনো নির্বাচন কমিশনে কোনো সিদ্ধান্ত উপস্থাপন হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তৃতীয় দিনে এই মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরে প্রসিকিউশন। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতা সহ 8টি নির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এর মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে মঙ্গলবার শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। তফসিল অনুযায়ী এখন চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 5টি ফ্যাকাল্টিতে ভোট গ্রহণ হবে। এইসব ফ্যাকাল্টির 7টি কক্ষে 700টি বুথ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য বাড়তি শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। পুরো ভোট কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। এদিকে আজ রাতেই শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও সিনেট প্রতিনিধিতে 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এতে মোট ভোটার 28,901 জন। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ উদযাপিত হলো কাজী মিডিয়া লিমিটেডের ডে কেয়ার সেন্টারের 9ম বর্ষপূর্তি। এই আনন্দ আয়োজনে দীপ্ত টিভিতে কর্মরত অভিভাবকরা জানান, ডে কেয়ার সেন্টারে সন্তানকে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারেন তারা। কর্মকর্তারা বলেন, এই উদ্যোগ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে।
মায়েদের গাল ভরা হাসি আর চোখে মুখে থাকা প্রশান্তিই বলে দেয় সন্তানকে কতটা নিশ্চিন্তে রেখে চাকরি করতে পারছেন তারা। এখানে সব শিশুই রাজা। কাজী মিডিয়া লিমিটেডের কর্মীদের ছোট ছোট সন্তানকে মাতৃস্নেহে রাখার লক্ষ্য নিয়ে 9 বছর আগে যাত্রা শুরু করে এই ডে কেয়ার সেন্টার। সেই থেকে কর্মীদের কাছে নির্ভরতার জায়গা এটি। ওকে এখানে রেখে গিয়ে আমি পেছন ফিরেও তাকাই না, কারণ আমি যখন ওকে দিয়ে দিই আপাদের কাছে, ও চলে যায়, আমার আর মনে হয় না যে আমার এখানে রাখা দরকার, কারণ আমি জানি ও এখানে ভালো থাকবে। বাচ্চাটা খুব ভালো থাকে, ও একটা রুটিন মাফিক থাকে, মানে গোসল করা থেকে খাওয়া দাওয়া থেকে ঘুম সবকিছু ওভারঅল ওর খুব ভালো যাচ্ছে। এখানে প্রতিটি শিশুর মানসিক ও শারীরিক বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমরা প্যারেন্টস এবং আমাদের ডে কেয়ারের স্টাফরা আমরা সবাই একনিষ্ঠভাবে আসলে শিশুদের সার্বিক বিকাশ নিয়ে সবসময় কাজ করে যাই। আমরা কিন্তু একেবারে কম্প্রোমাইজ না করে বাচ্চাদেরকে রাখছি, তাদের জন্য যা প্রয়োজন, এবং এই ব্যাপারে আমি বলবো যে কোম্পানি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে। আমরা চাই ওদের সার্বিক বিকাশে এবং ওদের জীবনে আমাদের অবদানটুকু থাকুক কাজী ফার্মস ডে কেয়ারে। বর্তমান পারিবারিক ও সামাজিক বাস্তবতায় নারীর ক্ষমতায়নে কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন কর্মকর্তারা। আসলে যেই যুদ্ধ বাচ্চাদেরকে বড় করতে একটা ওয়ার্কিং মাদারের, ডে কেয়ার অনেক বড় একটা সাপোর্ট। অফকোর্স আমাদের ডিরেক্টর ম্যাডাম যেহেতু অনেক ডেডিকেশন, অনেক প্যাশন দিয়ে এখানে আইডিয়া করেন এবং সবাইকে ওভাবে মোটিভেট করে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে ওনারা এত কেয়ার করে বাচ্চাদেরকে। কেক কেটে হাসি আনন্দে কাজী মিডিয়া লিমিটেডের এই ডে কেয়ার সেন্টারের 9ম বর্ষপূর্তি উদযাপন করেন কর্মীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি চলমান থাকা অবস্থাতেই 7 জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার উপত্যকা জুড়ে 2টি পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে মোট 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা সিটির সুজাইয়া পাড়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে 5 জন এবং খান ইউনিস এলাকায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। সংবাদ মাধ্যম সাফাক জানিয়েছে একটি ফায়ারিং স্কোয়াডে এই 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বার্তা সংস্থা ইয়েনেট জানিয়েছে হামাস এখন পর্যন্ত অন্তত 50 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হামাসকে অস্থায়ী সময়ের জন্য গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে। এরপরই একসঙ্গে 8 জনকে গুলি করে দণ্ড কার্যকরের খবর শোনা গেল। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের শার্ম আল শেখে ঐতিহাসিক এই শান্তি চুক্তিতে সই হয়। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দিয়েছেন দ্য বিগেস্ট ডিল বা সবচেয়ে বড় চুক্তি হিসেবে। এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ আরও কয়েকজন বিশ্ব নেতা সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি সম্মেলনে যোগ দেননি। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানী মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন, এ পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার। যুদ্ধবিরতির পরও 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।